أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমরা দেখতে দেখতে আমাদের ৪ টা চ্যাপ্টার শেষ। যদি আমাদের টোটাল হিসাব করি দেখেন আমাদের ৫ টা চ্যাপ্টার আসলে ৬ নম্বর চ্যাপ্টার ঠিক চ্যাপ্টার না, ওটা একটা কিছু জিনিস আমি এড করেছি। তো সেই হিসাব করলে ৪ টা মেজর চ্যাপ্টার আসলে শেষ। আমি বলব আমাদের কোর্স আসলে শেষ। 90% গন। এইটা যেটা পার্টটা এখন বাকি আছে এটা উম না জানলেও আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। টুকটাক এদিক সেদিক তাতে মেজর কিছু হবে না। আ বাট তারপর আমরা সবই শিখব, সবই রিভিজিট করব, সবই আমরা পরে যখন প্র্যাকটিস করব আবার আমি এই রুলস গুলাতে ফিরে আসবো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের মেজর জিনিস শেখা হয়ে গেছে। তার মধ্যে মাখারি যে একটা বিশাল জিনিস ছিল যেটা আমরা অনেকেই ঠিক করে ফেলেছি। ২-১ জনের এদিক সেদিক সমস্যা ছিল। মাদ রিলেটেড কিছু মাদ আমরা এখানে শিখেছি। তারপরে এখানে বেশ বড় একটা পার্ট শিখেছি। হামজাতুল ওয়াসিল রুলস শিখেছি। স্টপিং রুলস ভেরি ইম্পোর্টেন্ট থিং যেটা আমরা শিখেছি। আ নুন সাকিন বা সাকিন রিলেটেড নুন সাকিন, মিম সাকিনের চ্যাপ্টার 4 এ আমরা অনেক কিছু শিখেছি এবং এগুলা নিয়ে আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি। পারছি না। We will do that like on the course of time যে আস্তে, আস্তে ইনশাআল্লাহ আমরা এটাকে অ্যাবজর্ব করে ফেলবো। আজকে যেখানে যাব চ্যাপ্টার 5 এ দেখেন ১ম এ বলছে কি ডিফারেন্ট টাইপস অফ মাদ এবং এখানে ৪ টা মাদের নাম বলা আছে। মাদ মুত্তাসিল, মাদ মুনফাসিল, মাদ লাজিম, মাদ আরিদ লিসসুকুন। আমরা যদি ১ম টাতে যাই তাহলে এই ছবিটাকে আমরা একটা সামারি ভিউ হিসেবে ভাবতে পারি। আমি যখন ১ম দিকে যখন ক্লাস নিতাম তখন এই ভিউটা ছিল না। হ্যাঁ? তো যাই হোক সময়ের সাথে, সাথে আমরা এটাকে একটা ফরমেটে আনার চেষ্টা করছি যাতে বুঝতে সুবিধা হয়। তো এখন আমি মনে হয় যখন মাদ আপনাদের পড়িয়েছিলাম তখন এই স্ক্রিনটা একবার দেখিয়েছিলাম। দেখিয়েছিলাম না? যারা ক্লাসে ছিলেন বা ভিডিও দেখেছেন তাদের মনে পড়বে। তো আমরা আবার একটু মাদ সম্পর্কে একটু রিভিজিট করি। দেখি কার কেমন মনে আছে। আম সুরাইয়া আপা আপনার মনে আছে মাদ মানে কি? ভাইয়া মানে ওরকম ভাবে ডেফিনেশন মনে নাই ভাইয়া। যা মনে আছে একটু মেমোরি উম, ঘাঁটি। মাদ মাদ আসলি ভাইয়া ওই যে আলিফের সাথে যদি একটা হামজা থাকে এবং পরের ওয়ার্ডটাও যদি আলিফ থাকে তাহলে লম্বা টান হবে। তারপর ইয়া ইয়া যদি থাকে একটা নিচে, যদি আম, জেড থাকে তাহলে লম্বা টান হবে। ওয়াও যদি থাকে নিচে, যদি তার আগের ওয়ার্ডের দাম্মা থাকে মানে হুম, পেশ থাকে তাহলে একটু লম্বা একটা টান হবে। হুম। মোরাললেস ঠিক আছে, ঠিক আছে। দেখি আরো ২-১ জনের কাছ থেকে জিজ্ঞেস করি। নাদিয়া আপা? জি ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মাদ্দে আসলি তিনটা, আলিফ ওয়াও ইয়া। জি। জবরের বামে যদি একটা হামজা থাকে তাহলে এটা মাদ্দে আসলি দুই হারাকা টান হয়। হামজা থাকে না জের আলিফ থাকে? মানে আলিফ, সরি আলিফ। হুম, হুম, জেরের বাম জেরের ডানে যদি, সরি বাম। জেরের বামে যদি ইয়া থাকে তাহলে মাদ্দে আসলি দুই হারাকা টান হয়। হুম। ওয়ার পেশের বামে যখন ওয়া হয় তখন মাদ্দে আসলি দুই হারাকা টান হয়। সে টানগুলো কি হয়? ই, উ, তাই তো? জি জি। তার মানে যে তার মানে হচ্ছে মাদ বলতে আমরা যদি সামারি পয়েন্ট অফ ভিউ থেকে বুঝি যেটা হচ্ছে যে একটা হারাকা থাকে যে হারাকাটা ধরলাম আমি বললাম বা। হুম? বার উপরে একটা ফাথা আছে। তার মানে এই হারাকাটা এক্সটেন্ড হবে। মানে আমরা যদি নরমালি বলি আমরা বলবো হচ্ছে বা। কিন্তু এর সামনে যদি একটা আলিফ দিয়ে দেই তখন এই বাটা একটু টান হবে। ব্যা। তার মানে জি নরমাল যে উচ্চারণটা ছিল সেই উচ্চারণটা এই আলিফটা এসে এক্সটেনশন করলো। তার মানে মাদের রিয়েল মিনিং হচ্ছে এক্সটেন্ড করা। এখন যেহেতু আলিফ থাকলে তার আগে আসলে ফাথা থাকে যার জন্য জবরটা মানে উচ্চারণটা টান খায়। সেম ভাবে যদি বু হতো তারপর যদি ওয়াও থাকতো তার মানে এই বু যেটা ছিল বু সাউন্ডটা এক্সটেন্ড হতো। বু। হ্যাঁ, সেম ভাবে যদি এরকম হতো বা কাজটা থাকতো তারপরে যদি একটা ইয়া হতো তখন এই যে বি ডাকটা টান খেত। বি।
তার মানে এই আলিফ ওয়াও এন্ড ইয়া এরা আসলে আসলে মাদ আসলি, মানে এটা আসল মাদ আর কি, যারা কি করে হারাকাটাকে টান দেয়। তার মানে যে একটা হারাকা থাকে সেই হারাকাটাকে টান দেয়। তার মানে আমরা মানে এই এই দুই হারাকা পরিমাণ। হ্যাঁ, দুই হারাকা পরিমাণ টান দেয়। একটা হারাকা তো হচ্ছে বা, শেষ। যখন দুই হারাকা মানে হচ্ছে আর একটা টান দিল, মানে বা, এই। হুম। এইটাকে আমরা বলেছিলাম মাদ আসলি। তাহলে তাহলে আমরা যদি এইভাবে দেখি, তাহলে এই মাদকে যদি আমরা ভাগ করি, চারটা পয়েন্ট অফে ভাগ করা যায়, মানে চারটা ক্রাইটেরিয়া দিয়ে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে মাদ আসলি, যেটা আমরা এতক্ষণ বললাম। আর একটা শিখেছিলাম, সেটা হচ্ছে মাদে লিন। মাদে লিন কি ছিল, যে আগের শব্দটায় যদি একটা ফাথা থাকে, তারপরে ইয়া বা ওয়াও থাকলে সেখানে যদি সুকুন থাকে, তখন ওটাও একটা মাদ, ওটাও একটা টান খায়। বাই, মাই, এরকম, হ্যাঁ। অথবা বাউ, মাউ, এটা একটু টান খাবে, বাউ না শুধু। বাউ বলে থেমে গেলে হবে না, একটু টান দিতে হবে, বাউ, বাউ। এই যে একটু টান দিলাম, এটাও হচ্ছে একটা মাদ। তার মানে মাদের এ পর্যন্ত আমরা এই দুইটা শিখেছি, মাদ আসলি, মাদে লিন, দুটো শিখেছি। আজকে শিখবো বাকি দুইটা, হয়তো সবগুলা শেষ করতে না পারলেও অ্যাটলিস্ট আমরা জানবো বাকি দুটা কি। তো প্রথমটা হচ্ছে মাদ ডিউ টু হামজা, হ্যাঁ। আর একটা হচ্ছে মাদ ডিউ টু সুকুন। তার মানে মাদ হামজার কারণে কি কি ঘটনা ঘটে এবং মাদ সুকুনের কারণে কি ঘটনা ঘটে। এটার ডিটেলটা একটু পরে শিখবো, বাট আপাতত আমরা জাস্ট একটু হাই লেভেলটা শিখছি। সেটা হচ্ছে মাদ ডিউ টু হামজা, এই কনসেপ্টে মানে হামজার কারণে যখন মাদ যেটা হয়, সেই মাদটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, মাদ মুত্তাসিল, মাদ মুনফাসিল। এই নামগুলো একটু কষ্ট করে মুখস্থ করে ফেলতে হবে, হ্যাঁ। মনে রাখার উপায় আছে, বাট আমি আপাতত বলবো একটু মুখস্থ করার চেষ্টা করি। তার মানে হামজা দিয়ে যে মাদটা হয়, হামজা রিলেটেড, হামজা দিয়ে মানে কি, কোথায় থাকে, সেটা আমরা পরে আসবো। বাট আপাতত মনে রাখি যে মাদকে দুটো ভাগে আমরা আগের বার শিখেছিলাম, মাদ আসলি এবং মাদ লিদ। এবার যে মাদটা শিখছি সেই মাদটাকে কনসিডার করবো সেটা হামজা রিলেটেড কিছু একটা। যদি হামজা রিলেটেড হয়, তাহলে সেই মাদটা দুই রকম হতে পারে, একটা হতে পারে মুত্তাসিল অথবা মুনফাসিল। হুম। আর একটা থাকবে হচ্ছে মাদ যদি সুকুন রিলেটেড কোনো ঘটনা হয়, সেখানে মাদটা দুই রকম হতে পারে, মাদ লাজিম অথবা আরিদ লাস সিকুন। হুম। এইটুকু বোঝা গেছে যে দুইটা রিলেটেড, হামজা এবং সুকুন। জি ইনশাল্লাহ। তুহিন ভাই? হ্যাঁ, জি জি, গুড। আচ্ছা, তাই যদি হয় তাহলে আমরা একটু ভিতরে যাই। সেটা হচ্ছে আমরা আগে মাদ ডিউ টু হামজাতে যাই, যেখানে দুই ধরনের মাদ আছে, মাদ মুত্তাসিল ও মাদ মুনফাসিল। দেখেন মাদ মুত্তাসিল কি। মাদ মুত্তাসিল হচ্ছে when হামজা is followed by a মাদ লেটার in one word। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, ওয়ান ওয়ার্ড, হ্যাঁ। তার মানে হচ্ছে যে যদি একটা হামজা থাকে ফলোড বাই এ মাদ লেটার, আমরা মাদ লেটার মানে কোনটাকে বুঝি জাহিদ ভাই? যেখানে বলেছে মাদ লেটার, হু আর দ্য মাদ লেটার? মাদ লেটার ইয়া, তারপরে ওয়াও, হুম। আলিফ। হ্যাঁ, তার মানে ওই যে মাদ আসলি যে তিনটা লেটার ছিল না, জি। আলিফ ওয়াও এন্ড ইয়া, এদেরকেই বলছে মাদ লেটার। তা বলছে এই মাদ লেটারটা পরে যদি একটা হামজা থাকে, যেমন এখানে দেখেন, এই যে লি, ক, আলিফ, তার মানে এই আলিফটা কি মাদ লেটার, তাই না? মাদ লেটার। আমি এইভাবে লিখি, লি, ক, আলিফ, লি, ক, আলিফ, তারপরে একটা হামজার উপরে ফাথা আছে, তাহলে এই যে হামজাটা ফলোড বাই, তার মানে হচ্ছে তার আগে একটা মাদ আলিফ আছে। তার মানে একটা মাদ লেটারের পরে যদি একটা হামজা থাকে, তাহলেই সেটা মাদ মুত্তাসিলের পার্ট। কারণ আমরা একটু আগে যেটা যেটা দেখলাম, এই যে এখানে কি দেখলাম, এখানে দেখলাম হচ্ছে যে হামজা রিলেটেড। তার মানে এই মুত্তাসিল যেটা, সেটা হামজা রিলেটেড হতে হবে। হামজা রিলেটেড মানে হচ্ছে যে মাদ লেটারের পরে একটা হামজা থাকবে, ঠিক ইমিডিয়েট পরে একটা মাদ থাকবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। তার মানে উম, মাদ, এই মাদটা হচ্ছে হামজা থাকবে মাদ লেটারের ইমিডিয়েট পরে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে এই হামজাটা পরের শব্দে থাকলে হবে না, একই শব্দে থাকবে, ইন ওয়ান ওয়ার্ড।
এই দুইটা কন্ডিশন যদি হয় তাহলে আমরা তাকে বলবো মাদ মুত্তাসিল। এই সংজ্ঞাটা বোঝা গেছে? জি। সুরাইয়া আপা, আপা আনমিউট করেন। ভাইয়া এক্সাম্পল ছাড়া একটু কঠিন হচ্ছে বোঝা। ঠিক আছে, এক্সাম্পল আমি যাব ইনশাল্লাহ। আমি জাস্ট বলছি যে লজিকটা জাস্ট বোঝা গেছে নাকি। মাদ মুত্তাসিল মানে আমি কি বুঝলাম? বুঝলাম হচ্ছে মাদ লেটার ঠিক তারপরে একটা হামজা থাকবে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। জি আর সেকেন্ড কন্ডিশন কি? এই হামজাটা অন্য শব্দে থাকবে না, ওই একই শব্দে থাকবে। আচ্ছা। এইটুকু বোঝা গেছে তো? জি ভাই। পিঙ্কি, জাইদা, হ্যাঁ বোঝা গেছে? হ্যাঁ বুঝছি। এটাকে আমরা মাদ মুত্তাসিল বলবো। আচ্ছা, তাহলে আমরা এক্সাম্পল, আপা যেমন এক্সাম্পল চাচ্ছিলেন, এক্সাম্পল আমরা যে কোনো জায়গায় একটা দেখতে পারি। যেমন এইটা ছোট্ট করে দেখা যাচ্ছে, এটাকে আমরা একটু খেয়াল করি। এখানে কি দেখলাম যে সিন ইয়া, হ্যাঁ, সি, সি, তার মানে কি এই সিনের পরে যদি আমরা একটা ইয়া ধরি, এই ইয়াটা কি? এটা এটা কি? মাদ আসলি। মাদ আসলি ইয়া, তাই না? আচ্ছা, তারপরে একটা হামজা আছে, হামজার উপরে ফাথা, তারপরে হচ্ছে বিহিম, বি, বি হিম। আচ্ছা, এখানে আসলে দুইটা শব্দ, এইটা একটা শব্দ আর এই সাইডে এটা একটা শব্দ, তাই না? সি আ বিহিম, সি আ বিহিম, দুইটা শব্দ। এই যে হামজাটা মাদ আসলির পরে আসে, তাই না? তার মানে আমাদের প্রথম কন্ডিশনটা মিটে গেল, জি যে হামজাটা ঠিক মাদ আসলির পরে থাকবে। আচ্ছা, আর সেকেন্ড কন্ডিশন কি ছিল? সেকেন্ড কন্ডিশন ছিল হচ্ছে হামজাটা ওই একই মাদ লাইন। আসলি যে শব্দটার মধ্যে সেই শব্দের ভিতরেই থাকবে, অন্য শব্দে গেলে হবে না। তাহলে এখানে কি তাই হচ্ছে না সিচুয়েশনটা? হ্যাঁ তার মানে একই শব্দে আছে এবং মাদ আসলিটার ঠিক পরে হামজা আছে, তাহলে ফুলফিল হলো। এইটুকু তো বোঝা গেল, তার মানে এটা হচ্ছে মাদ মুত্তাসিল। এখন কেউ হয়তো বলতে পারে যে ভাই মাদ মুত্তাসিল জেনে লাভ কি? সেটা আমরা পরে জানবো, যে কি লাভ একটু পরে জানবো, বেশি পরে না, এক্ষুনি জানবো, একটু পরে। আচ্ছা, আপাতত আমরা জাস্ট জানি যে মাদ মুত্তাসিল বললে আসলে আমরা কাকে মাদ মুত্তাসিল বলবো, সেই সেই ডেফিনেশনটা বোঝা গেছে নাকি? জি ভাই। গুড, আমি কিন্তু একটু পরে আবার জিজ্ঞেস করবো, হ্যাঁ, যারা যারা আপনি যে বললেন যে দ্বিতীয় রুলসটা হচ্ছে আপনার হামজা এক লাইনে থাকবে, এটা দুইটা ওয়ার্ড না নাকি একটাই? একটা ওয়ার্ড, এইটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এইটা একটা ওয়ার্ড। তাহলে তো দুইটা হইলো, হ্যাঁ, কিন্তু দুইটা ওয়ার্ড। হামজা তো ওই ওয়ার্ডের ভিতরে আছে না? আচ্ছা, ওই যে এখানে দেখো, এখানে দেখো, এখানে দেখো, এইটা একটা ওয়ার্ড না? হ্যাঁ ওয়ার্ড মানে কি? শব্দ, তাই না? একটা হ্যাঁ শব্দ। আর এই হামজাটা, এই মাদ আসলি আলিফ যেই শব্দের ভিতরে আছে সেই শব্দের ভিতরে আছে না হামজাটা? হ্যাঁ তার মানে একই শব্দের ভিতরে আছে। হুম, ও আচ্ছা। এখন যদি অন্য একটা এক্সাম্পল দেখি তাহলে বোঝা যাবে। ধরো আরেকটা মাদ, যেটা মাদ মুনফাসিল। মাদ মুনফাসিল মানে হচ্ছে একই কনসেপ্ট। দেখো, when a hamza is followed by a mad letter in the word after it, তার মানে সেম ওয়ার্ডে নাই। হুম হুম, তার মানে হচ্ছে হামজা আছে হচ্ছে পরের শব্দে, একই শব্দে নাই। যেমন এখানে এক্সাম্পল দেখি, নুরি, নুরি, এই ইয়াটা কি? মাদ আসলি, মাদ আসলি। তারপরে একটা হামজা আছে, হামজাটা পরের শব্দে, এইটা শব্দের সাথে নাই। নুরি ইন ইব্রাহিম, ইব্র, তার মানে এটা পরের শব্দে। হুম যখন পরের শব্দে গেল তখন কিন্তু আগের ওই রুলস এর সাথে মিললো না, এখানে কি হলো, নেক্সট ওয়ার্ডে চলে গেল। তাহলে হুম তার মানে হচ্ছে এর আগের যে মাদটা আমরা দেখলাম মাদ মুত্তাসিল, সেখানে এই হামজাটা একই শব্দের মধ্যে ছিল। আর মাদ মুনফাসিলে গিয়ে হামজাটা পরের একটা শব্দে ওয়ার্ডের গেছে, সাথে। পরের পরের শব্দের শুরুতে আসছে। জি দেখে হয়তো আমরা বুঝতে পারি না, বাট পরের শব্দে চলে গেছে। এই পার্থক্যটা কি সবাই ক্লিয়ার?
জি জি ইনশাল্লাহ। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা এখন এই ছবিতে ফিরে যাই। তাহলে আমরা মাদ রিলেটেড টু হামজা যখন আসছে তখন আমরা বলেছি দুইটা মাদে ভাগ হয়। একটা হচ্ছে মাদ মুত্তাসিল, একটা হচ্ছে মাদ মুনফাসিল। এবার আমি তাদের ডেফিনেশনটা দেখি শর্ট করে কি লেখা আছে। হামজা ফলোড বাই এ মাদ, গুড, ইন ওয়ান লেটার। আর মুনফাসিলের বেলায় কি বলা হচ্ছে, হামজা ফলোড বাই এ মাদ লেটার ইন দ্য ওয়ার্ড আফটার ইট, মানে পরের শব্দে। তার মানে আমরা এই দুটো লাইন বুঝে গেলাম। হুম। এখন এই মাদ মুত্তাসিল এবং মুনফাসিল হয়ে লাভটা কি, জেনে লাভ কি? মাদ তো মাদি, লাভ আছে, লাভটা হচ্ছে এই যে পরের পয়েন্ট দুটোতে। দেখেন এখানে বলছে যে মাদ মুত্তাসিল যেটা, সেটা হলে আমাকে টান দিতে হবে। এতক্ষণ যে আমরা দুই হারাকা টান দিচ্ছিলাম শুধু একটা মাদে, আমরা মা বলছিলাম, এখন আমাকে টান দিতে হবে, 4 কাউন্ট টান দিতে হবে। হুম। আদ আত, আদ আত। হুম। টান দিলাম, বেশ ভালোই টান দিলাম, হ্যাঁ, বেশ একটা ভালো টান দিলাম। দুই ক্ষেত্রে টান কিন্তু একই, মুত্তাসিলের টান এক, মুনফাসিলের টান এক। কিন্তু আরেকটা কথা পার্থক্য আছে, সেটা কি, এইখানে বলা হচ্ছে কম্পালসারি, এখানে বলা হচ্ছে পারমিসেবল। এই দুই জায়গাটা পার্থক্য। এই পার্থক্যটার মানে আমরা কি বুঝি মুর্শিদ ভাই? কম্পালসারি এবং কম্পালসারি পারমিসেবল। হচ্ছে না পড়লে অর্থ চেঞ্জ হয়ে যাবে এবং হুম। গুনাহ হতে পারে। আর হ্যাঁ, পারমিসিবল পড়লেও ভালো, না পড়লেও সমস্যা নেই আর না কি। পড়লেও সমস্যা নেই। পারফেক্ট, সবাই ক্লিয়ার এখন? জি হ্যাঁ, কারোর কোনো জি সন্দেহ? ভাইয়া। তাহলে আমরা কেন মাদ মুত্তাসিল এবং কেন মাদ মুনফাসিল এই দুইটাকে আলাদা করে বোঝার চেষ্টা করছি, এখন বোঝা গেল তো? যে আমি যদি মাদ মুত্তাসিল আমি বুঝতে না পারি এবং আমি যদি ভাবি দূর আমি টান দিব না, তাহলে হুম, আমার ভুল হয়ে যাবে। হবে। তার মানে আমাকে আগেই জানতে হবে যে এটা কি মুত্তাসিল নাকি মুনফাসিল। মুত্তাসিল হতে গেলে আমি যতদূর জানতাম হামজাটা একই শব্দের ভিতরে থাকতে হবে। এটা কি একই শব্দে আছে? ও আচ্ছা, তাহলে তো এটা মুত্তাসিল। আচ্ছা, না না না, পরের শব্দে আছে, তাহলে এটা মুনফাসিল। আরে মুনফাসিল তো পারমিসেবল, না পড়লেও চলে। আর যখন যখন মুত্তাসিল একই শব্দে আছে, ও পড়তে হবে না রে ভাই, তাহলে তো বিপদ। বোঝা গেছে? জি ভাইয়া, আমাদের যে ব্রিদিং কন্ডিশন, আমরা তো মাঝখানে ওয়ার্ড ব্রেক করে ফেলি, কিন্তু আপনি যেটা হ্যাঁ। বললেন যেভাবে হচ্ছে। আহ, জি এটা আমরা এখন যেটা শিখছি সেটা হচ্ছে রুলস শিখছি। হ্যাঁ, আমরা তো প্র্যাকটিস করতে 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 এগুলো ঠিক করে ফেলবো ইনশাল্লাহ। হ্যাঁ, রুলস শেখার মানেই যে কালকে আমরা গাড়ি চালাতে পারবো তা তো না। আমরা জাস্ট শিখলাম আর কি, যে রাইট ইন্ডিকেটর দিয়ে গাড়ি ডান দিকে যেতে হয়। হ্যাঁ, ডান দিকে যেতে গেলে লেন চেঞ্জ করতে গেলে কি কি করতে হয়, অনেকটা রুলস আছে না, যে ফার্স্টের ইন্ডিকেটর দাও, তারপরে শোল্ডার চেক করো, তারপরে এই মিররের দিকে তাকাও, তারপরে গাড়ি এনে নাও। রুলস শিখলাম। এনে শিখাই দিয়ে আমি যদি গাড়িটা ছেড়ে দিই, তো গাড়ি কি পরের লেনে নিতে পারবেন? 100 কিলোমিটার রাস্তায় ভয় লাগবে না? আমাদের প্র্যাকটিস করতে হবে, চেষ্টা করতে হবে পারি নাকি। লেন চেঞ্জ ইজ এ বিগ থিং। কিন্তু যখন একটা টিচার ক্লাসে বসে পড়ায় তখন তো খুব ইজি। হ্যাঁ, লেন চেঞ্জ, ডানে যেতে হবে, ডানে যেতে গেলে রাইট ইন্ডিকেটর শেষ। কিন্তু যখন সত্যি সত্যি লোকটা গাড়িটা নিয়ে হাইওয়েতে যখন নামে এবং যখন সে লেন চেঞ্জ করে, পাশের লেন থেকে গাড়ি আসছে, ওদিক থেকে গাড়ি আসছে, মাথা খারাপ হয়ে যায়। তো আমাদেরও তাই, আমরা এখন জাস্ট রুলস শিখছি। আমরা যখন ভিতরে ঢুকে পড়া শুরু করব তখন আমরা গুতাগুতি করতে করতে একসময় ইনশাল্লাহ শিখে যাব। ঠিক আছে? তাহলে এখানে আমাদের বোঝার তেমন কিছু নাই, যেটা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে মাদ লেটারটা একই ওয়ার্ডে হবে আর পরেরটাতে হচ্ছে পরের ওয়ার্ডে হবে। এইটুকুই বেসিক পার্থক্য, আর আরো অনেক ডিটেল আলোচনা করেছে। তবে এখানে যে স্লাইডে যা দেখতে পাচ্ছেন এটাই মিন, আমি নতুন কিছু বলি নাই। হ্যাঁ, এখানে তাই ছিল, জাস্ট এখানে প্র্যাকটিস করব। হুম। আমি যেটা বলেছিলাম যে আপনাকে চেক করার জন্য আমি হয়তো স্লাইডটা দিয়ে দিব, বলবো যে আপনি এখানে দেখে আমাকে বলবেন যে কোনটা মাদ মুত্তাসিল কোনটা মাদ মুনফাসিল। হ্যাঁ, এইটা এটা আমাদের একটু খেয়াল করে করে দেখতে হবে, যেটা আমরা বুঝি না। হ্যাঁ, যদি না বুঝি তাহলে বোঝার চেষ্টা করতে হবে যে কেন বুঝতে পারছি না, হয়তো রুলসটা কি, কোনটা মিস করলাম। দেখেন নিচে একটা নোট আছে, নোটটা কি, ইফ দ্য রিডার স্টপস অন হামজা in mad muttasil, then it is permissible to make the mad 4 to 5 or 6. It is only if a reader stops on hamza, 6 count is preferred length. মানে হচ্ছে যদি আমরা
পড়ে চলে যাই তাহলে একরকম, যে আমি একটা সেন্টেন্সের মাঝখানে ওটা পড়লো একরকম, কিন্তু আমি যদি আহ ওখানে থামি এবং সেটা মাদ মুত্তাসিল, সেখানে আমি চাইলে 6 কাউন্ট পর্যন্ত দিতে পারি। মানে আমার সর্বোচ্চ টান 6 কাউন্ট, মানে হচ্ছে দ্যাটস দ্য হাইয়েস্ট টান। হ্যাঁ, 4 কাউন্ট হচ্ছে হাইয়েস্ট টানদের থেকে একটু কম। তো এখানে বলা হচ্ছে ওইটাই, যে যদি আমি কন্টিনিউ করে পড়ে যাই সেক্ষেত্রে আমি অল্প টান দিলেও মোটামুটি চলবে, বাট যখন আমি থেমে যাব সেই ক্ষেত্রে আমি একটু বেশি টান দিতে পারি। হুম, এটাই এখানে বলা হচ্ছে। আর যদি মুনফাসিলে যাই, মুনফাসিলে যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম এটাই সামারি আকারে আমি বলেছিলাম যেটা পারমিসেবল। সো আপনি যদি না পড়েন তেমন কোনো বিপদ নাই, বাট পড়তে পারলে ভালো। হ্যাঁ, তাহলে মুনফাসিল মুত্তাসিল ওই যে সামারি পেজে যা দেখলাম ওইটাই সবকিছু। এখানে ডান দিকে দেখেন একটা জিনিস, এই যে এখানে লেখা সেটা হচ্ছে যে স্টপিং রুলস রিলেটেড, যে স্টপিং রুলস বিটুইন মাদ মুনফাসিল। মুনফাসিলের ক্ষেত্রে এই কনসেপ্টটা আসবে কারণ হচ্ছে যে যেহেতু আমরা মুনফাসিলের হামজাটা কিন্তু পরের শব্দে থাকে, তাই না? এখন এই পরের শব্দটা হতে পারে আমার স্টপিং যে সাইনটা আছে তারপরে, তো তখন আমি কি করব? যেমন এখানে আপনি খেয়াল করে দেখেন, এইখানে হচ্ছে কুফরুহু, তারপরে একটা মাদ আসলি, হ্যাঁ, এরপরে একটা হামজা আছে, তার মানে এখানে ডেফিনেটলি আইদার মাদ মুত্তাসিল অথবা মাদ মুনফাসিল। কোনটা হবে এখানে পিঙ্কি? মুনফাসিল। মুনফাসিল, কারণ হচ্ছে হামজাটা পরের শব্দে আছে, তাই না? জি। গুড। কিন্তু যেহেতু এখানে আমার স্টপিং সাইন আছে, তো আমি তো এখানে থেমে যাব, হুম, তখন আমি কি করব? তাহলে লম্বা টান দিব। লম্বা টান দিব। না, হ্যাঁ, এখানে আমি লম্বা টান দিব না, লম্বা টান তখনই দিব মানে আমরা তো যখন মুনফাসিল continue করবো। যখন আমি কন্টিনিউ করব তখন আমি জানি যে এটা হচ্ছে মাদ মুনফাসিল হিসেবে কাজ হচ্ছে। হ্যাঁ, কিন্তু যখন আমি থেমে গেছি তখন তো সে মাদ মুনফাসিল সে এত নাই, কারণ আমি তো হামজা থেকে আর কনসিডারই করছি না, আমি থেমে গেছি। আমি যদি এটা পড়ে যেতাম, যদি নর্মালি পড়ে যেতাম, এইভাবে পড়তাম, যেমন এই যে নিচের লাইনটা যদি আমি পড়তাম এইভাবে যে আহ, ফা ফানু ফানুনাব্বিউহুম বিমা আমিলু ইন্নাল্লাহ, তখন কি আমি টেনে যাচ্ছি, তখন টান দিচ্ছি, তখন কিন্তু ইট ওয়ার্কস লাইক এ মাদ মুনফাসিল। কিন্তু আমি যদি এটা না টেনে থেমে যাই, যেহেতু আমার স্টপিং সাইন আছে, আই হ্যাভ দ্য রাইট টু স্টপ, তাই না? এই স্টপিং সাইন কি বলে 50-50, মানে আমি চাইলে থামতেও পারি আবার আমি চলেও যেতে পারি। আমি এখানে কি বুঝলাম যে আমার চলে যাওয়ার পারমিশন যেমন আছে আমার থামারও পারমিশন আছে, তো আমি আই উড লাইক টু স্টপ। আমি যখন থামবো তখন কিন্তু মাদ মুনফাসিলের ওই 6 ডিজিট 4 ডিজিট আমার টানার প্রয়োজন নাই। কারণটা কি? কারণ সে আসলে মাদ মুনফাসিল হিসেবে আর তখন কাজ করছে না, কারণ আমি তো এখানে থেমে গেছি, তাহলে হামজা তো এখানে নাই। বিমা আমিলু, শেষ, হামজা তো আর নাই। হামজা আমি তখনই কনসিডার করব যখন আমি আই উইল কিপ কন্টিনিউইং বিমা আমিলু ইন্নাল্লাহা আমিলু, যদি আমি কন্টিনিউ করি। আর যদি থেমে যাই তখন নর্মালি একটা মাদ দিয়ে যেরকম থেমে যায় ওরকম থেমে যাবে, একটা মাদ আসতে দিয়ে। এই পার্টটা ক্লিয়ার, এই যে স্টপিং রুলস এর এই পার্টটা জি ভাই। কার কাছে কঠিন মনে হয়েছে? জি ভাইয়া, ইনশাআল্লাহ। গুড। আর কিছু না, আজকে এইটুকুই করবো আমরা, মাদ লাজিমে এখনো যাব না, মাদ মুনফাসিল মাদ মুত্তাসিল এটার মধ্যে আমরা থাকবো, তা না হলে ওভারডোজ হয়ে যাবে। হ্যাঁ, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এটা শেষ করে ফেলবো। হ্যাঁ, তাহলে আমরা এই পার্টটুকু মনে রাখি, দরকারে এই স্ক্রিনশটটা আমি একবার ক্লাসে দিয়ে দিব যাতে আপনাদের চোখে পড়ে। তাহলে আমরা মাদ শিখেছি হচ্ছে মাদ আসলি, মাদ লিন আগে শিখেছি, আজকে শিখলাম হচ্ছে মাদ ডিউ টু হামজা। মাদ ডিউ টু হামজা মানে হচ্ছে হামজা রিলেটেড মাদ, সেটা কি দুইটা হতে পারে, মাদ মুত্তাসিল অথবা মাদ মুনফাসিল। মুত্তাসিল মানে হচ্ছে যেটা একটা শব্দের ভিতরে থাকে,
আর মুনফাসিল হচ্ছে আরেকটা শব্দের মধ্যে থাকে। কি সেটা যে একটা শব্দের ভিতরে থাকে তুহিন ভাই? একই শব্দে থাকলে মুত্তাসিল। কে সেটা? কে থাকে একটা শব্দে থাকলে? কাকে নিয়ে একটা কথা শব্দের বলছি? ভিতরে হামজা থাকে। মানে হামজা 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 কিসের পরে জি, থাকলে? ওই যে মাদের পরে। মাদের পরে। তাহলে মাদ আসলির পরে হামজা যদি একই শব্দ থাকে তাহলে বলবো মুত্তাসিল, পরের শব্দ থাকলে বলবো পরে থাকলে মুনফাসিল। মুনফাসিল, মুত্তাসিল মুনফাসিল জেনে আমার লাভটা কি? ওই যে কোনটা পারমিসিবল এন্ড কোনটা কম্পালসারি সেটা বুঝতে এক্স্যাক্টলি। পারবো আর কি। এখন আমি যদি চিন্তা করি যে আমি সব সময় টান দিব, সেক্ষেত্রে আসলে আমার মুত্তাসিল মুনফাসিল জেনে খুব একটা লাভ নাই। কিন্তু আমরা যদি চিন্তা করি যে না ভাই শুধুমাত্র মুত্তাসিলেই টান দিব, মুনফাসিলে আমি এত কষ্ট করতে যাব না, সেক্ষেত্রে আই নিড টু নো হু ইজ মুত্তাসিল। হুম। আপাতত এটুকু আমরা শিখলাম। আর মনে রাখার সুবিধার্থে আমি একটা চিট বলতে পারি যে কোনটা মুত্তাসিল কোনটা মুনফাসিল। আমি যেভাবে মনে রাখতাম সেটা হচ্ছে অ্যাটাচড। অ্যাটাচড অ্যাটাচে কি দুইটা টি আছে না? দেখেন জি, মুত্তাসিলেও দুইটা টি আছে। তার মনে রাখতাম মুত্তাসিল মানে হচ্ছে হামজাটা অ্যাটাচড, একটা শব্দে আছে। তাহলে এটা যদি অ্যাটাচড হয় তাহলে এটা মুনফাসিল, যেটা আলাদা আছে। ঠিক আছে, এইভাবে আপনারা চাইলে মনে রাখতে পারেন। আর যদি অন্য কোনো ভাবে মনে রাখতে পারেন সেটা আপনার ব্যাপার, বাট আমি এইভাবে মনে রাখতাম যে অ্যাটাচড মুত্তাসিল, আর মুত্তাসিল না যেটা সেটা মুনফাসিল। ফরাদ ভাই আমার মাথায় একটা কোশ্চেন আসছে, হুম। আপনি কি সময় হবে একটু এখন? বলেন বলেন। যে আমরা যখন মানে নামাজ যখন মানে ফরজের নামাজ পড়ি তখন তো জোরে জোরে পড়ি, তখন না হয় এই রুলগুলি আমরা ফলো করলাম। হুম কিন্তু যখন আমরা অন্য ফরজ ছাড়া সুন্নাহ বা যেই জোহরের সময় যে এইসব পড়ি তখন তো নিজে নিজে পড়ি হুম। সূরাটা। জি, তখন কি এত সব রুল ফলো করে যদি পড়তে হয় তাহলে তো নামাজটা মানে যেমন ইন্না আতাইনা এভাবে কি আমি তখন পড়বো মনে মনে যখন পড়ি? অবশ্যই হ্যাঁ। আমরা তেলাওয়াত আসলে করব, আমরা সাউন্ড জোরে করে করব নাকি আস্তে আস্তে করব সেটা আলাদা কথা, কিন্তু আমরা তেলাওয়াত করব। কিন্তু আমি তো দেখি যে মানে ম্যাক্সিমাম মানুষই দেখা যায় যে এত তাড়াতাড়ি তাহলে কিভাবে পড়ে নামাজ। সেটা মানে আমরা মানে আমি তো তাইলে আমার নামাজটা প্রায় মানে আমি এখন এখন যে লেংথ হয় তার চেয়ে অনেক ডাবল হয়ে যাবে লং লেংথ আমার নামাজে। তা মানে আপনার কি মানে সময় স্বল্পতা মনে হয় নামাজে যে আপনি না না, তাড়াতাড়ি সময় শেষ করতে? স্বল্পতার কথা আমি বলি নাই। মানে হ্যাঁ, মানে তাহলে আমরা একটু রিসাইটেশনের সময় সময় দিয়েই আমরা করতে হবে আসলে। রিসাইটেশনের সময় হয়তো দেখা যায় যে যেহেতু আমি নামাজটা পড়াচ্ছি তখন আমি হুম। সমস্ত কিছু একটু সুন্দর করে টান দিয়ে পড়ি, কিন্তু যখন নাকি আমি ইসে পড়ি নিজে 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 পড়ি পড়ছেন। তখন অত অত টান দেই না। হ্যাঁ, এটা গুড কোশ্চেন, আপনি একটা ভালো কথা বলছেন, বাট আমরা চেষ্টা করব সেই সময়েও সময় দিব। কারণ ফরজ নামাজ এবং সুন্নাত নামাজ এইটার ক্রাইটেরিয়া অনুযায়ী একটা জরুরি একটা কম জরুরি। হ্যাঁ, একটা হচ্ছে করতেই হবে, এটা না করলে বিপদ। কিন্তু যখন আমরা করব তখন তার ভিতরের জিনিসগুলো সব সেম। মানে আপনি যেমন জি ধরেন আপনি সেজদা দিতে গেলেন, আপনি বললেন যে ভাই সুন্নত নামাজের দুইটা সেজদার জায়গায় একটা সেজদা দিই, তাহলে হবে? হবে না। জি না। তার মানে হচ্ছে যে ফরজ নামাজ ফরজ এবং সুন্নত নামাজ সুন্নত, ওই ক্রাইটেরিয়া অনুযায়ী আমি কোনটা পড়বো কোনটা পড়বো না সেইটা একটা ডিসিশন। কিন্তু যখন আমি নামাজ পড়া শুরু করব তখন ফরজেরও যা করব সুন্নতও তাই করব। সালাম ফিরাবো, বসবো, বসে যে দোয়া সেটা ফরজ নামাজে যা করব সুন্নত নামাজে তাই করব। সো সেম জিনিস তেলাওয়াতেও, ফরজ নামাজে যেরকম তেলাওয়াত দিব সুন্নত নামাজেও সেম তেলাওয়াত দিব, আস্তে আস্তে দিব কিন্তু দিব। আমরা যা যা ভরত ভাই শিখছি যখন 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 সূরাগুলা মুখস্থ বলি দেখে যখন পড়ি তখন না হয় সব দেখে দেখে পড়তেছি, কিন্তু মুখস্থ বা নামাজে যখন বলি তখন তো এগুলো তো কিচ্ছু মনে থাকে না, তখন তো শুধু সূরা হর হর করে ওই বলে যাই। আমাদেরকে মুখস্থ করতে হবে টান দিয়ে, মানে যে হ্যাঁ রুলগুলি সেটাই। ফলো করে মুখস্থ করতে হবে, এটাই হলো মানে। হ্যাঁ, আমাদেরকে এই জন্য আমরা চেষ্টা করব যে আমরা যেসব নামাজের যে সূরাগুলো আমরা রেগুলার ইউজ করি সেগুলাকে আমরা আগে শিখতে, আমরা আগে যেটা শিখেছিলাম ওইটা আস্তে আস্তে বাদ দিয়ে আমরা নতুন করে আলহামদুলিল্লাহ সূরা শিখবো ইনশাআল্লাহ। আমি হজ থেকে ফিরি ইনশাআল্লাহ, তারপরে আমরা এই যে আমাদের রুলস গুলো শেখা হয়ে যাবে। আর মনে হয় আমাদের 3টা বা 4টা ক্লাস লাগবে, খুব বেশি হলে 5টা ক্লাস, আমাদের সব রুলস শেষ হয়ে যাবে। আমরা এরপরে আর কোনো রুলস পড়বো না। আমরা প্রত্যেক দিন সূরা সূরা বাই সূরা পড়বো। এখন যেমন আপনারা এরকম পেজ বাই পেজ পড়তে পড়তে পিছনের দিকে যাচ্ছেন,
এটা যেতে 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 একটা সময় এসে আমরা একদম লাস্টের সূরাগুলা পাবো। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এগুলা পাবো। এগুলা যখন পড়বো তখন আমরা খুবই ডিটেলে পড়বো এবং আমরা মুখস্থ করব। আপনাদের এখন হোমওয়ার্কটা থাকে হচ্ছে শুধু আপনারা পড়েন, পড়ে এসে আমার সামনে পড়া দেন। ওই ছোট সূরাগুলার ক্ষেত্রে আমি আপনাদেরকে পড়া দিব যে আপনাদের এই সপ্তাহে আমাকে মুখস্থ করে দিতে হবে। এবং তখন আমি যেটা করব, আমি যেটা ক্লাসে করি, রুমা আপাদের সময় মনে হয় করেছিলাম, আমার মনে নেই, অনেক আগের কথা, বাট যেভাবে আমি করি পরবর্তী ক্লাসগুলোতে, আমি মুখস্থ যখন করাই, তখন আমি বলি যে ঠিক আছে আপনি মুখস্থ করবেন, যা এই সপ্তাহে হচ্ছে সূরা কাফিরুন মুখস্থ করবেন। সূরা কাফিরুন যখন আপনি পড়ে আসবেন, আমি স্ক্রিনে দেখতে দিব না, স্ক্রিনে আমি ঢেকে রাখবো, আমি বলবো আপনি পড়েন। তখন আপনি যখন মুখস্থ করেছেন আপনার মনে রাখতে হবে যে কাফিরুনে ক্যাফিরুন আলিফ কি একটা আছে নাকি নাই। আপনি যখনই বললেন কাফিরুন, আমি বললাম না না না, ওখানে একটা আলিফ ছিল। ও হ্যাঁ তাই তো ভাই। তার মানে আপনি যখন মুখস্থ করবেন, ইউ উইল পিকচারাইজ মুখস্থ করবেন, মানে চোখের সামনে আপনার মনে থাকবে যে হ্যাঁ এখানে একটা আলিফ আছে, এখানে একটা ওয়াও আছে, ওয়াওতে টান হবে। এইভাবে করে মুখস্থ করবেন, তবেই মুখস্থটা আপনি যখন নামাজে পড়বেন তখন পারফেক্টলি পড়বেন। তো এটা আমরা উই উইল গো থ্রু দ্যাট ইনশাল্লাহ। সেটা আমাদের ফাতিহা দিয়েই শুরু হবে। এই মুখস্থ জার্নিতে শুরুতে থাকবে ইনশাল্লাহ ফাতিহা। হ্যাঁ, তো ফাতিহা আমরা মুখস্থ করব। এ- এক সপ্তাহ না হলে 2 সপ্তাহ দিব, কিন্তু আমরা প্রপার প্রোনাউন্সিয়েশন, প্রপার তাজউইদ রুলস দিয়ে ফাতিহা শিখবো। অ্যাটলিস্ট ফাতিহা যেন ঠিক হয়। তারপরে ছোট 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 সূরাগুলো শিখবো, তারপরে বড় সূরা যারা যেতে চান যাবেন। এটা ইনশাআল্লাহ যাব, দোয়া করেন। ইনশাল্লাহ। এবং আমরা আরো অনেক কিছু শিখবো, আমাদের কোর্সের ভিতরে অনেক কিছু আছে যেটা মানে এই জন্যই এটা সময় লাগবে। মানে এখনই হুট করে, যেমন আমি আপনাদের একটু দিয়ে রাখি, দেখিয়ে রাখতে পারি যদি সময় পান দেখতে পারেন। আমার এই শীটের মধ্যে ছিল যে দোয়া ডিউরিং সালাহ, মানে নামাজ পড়ার সময় কি কি দোয়া। আমি এটা আমার বানানো। তো এখানে আমরা প্রত্যেকটা দোয়া দেওয়া আছে যে আমরা নামাজ নিয়ে আলোচনা করব, এবং এই যে প্রত্যেকটা দোয়া এগুলো আমরা মুখস্থ করবো। এগুলো আমরা অনেকে জানি না, যেমন ধরেন আহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এ হা নাকি কোন হা আমরা জানি না। আমরা একটা ছোটবেলায় শিখেছি এভাবে চালাই, কিন্তু ইনশাল্লাহ আমরা এভাবে চলবো না। আমরা প্রত্যেকটা দোয়া আলাদা আলাদা করে দেখে মুখস্থ করব। আমার হোমওয়ার্ক থাকবে যে এই সপ্তাহে আপনারা হচ্ছে এই সানাটা মুখস্থ করবেন। আপনারা সানাটা মুখস্থ করবেন, আমি আবার এরকম স্ক্রিনটা মিনিমাইজ করে রাখবো, আপনারা মুখস্থ বলবেন। এইভাবে করে আমরা নামাজের দোয়া শিখবো। এবং এটার সাথে দেখবেন আমার আরো একটা এখানে আরেকটা সিরিজ আছে, এটা হচ্ছে অথেন্টিক দোয়া ফর মেমোরাইজেশন, এটাও আছে। এটাও খুব ভালো। এখানেও আমি প্রায় অনেকগুলা দোয়া আছে, সবগুলা দোয়া হয়তো আপনার প্রয়োজন নাই, বাট দিজ আর ভেরি মানে ইম্পর্টেন্ট দোয়া। ম্যাক্সিমাম দোয়াগুলো হচ্ছে কোরআন থেকে নেওয়া, অতএব কোরআনের আয়াত। তো এগুলো যদি, যেমন সূরা আমরা আয়াতুল কুরসি, সবাই আমরা আয়াতুল কুরসি পড়তে পারি, কিন্তু আয়াতুল কুরসি আমাদের প্রচুর ভুল হয়। হ্যাঁ, কিন্তু এখন আমরা যখন মুখস্থ করব, আমরা এভাবে দেখে দেখে মুখস্থ করব যে এখানে আল্লাহু লা ইলাহা, আলিফ আছে একটা, লামের সাথে আলিফ আছে, তাহলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কয়্যুম, কয়্যুম। ক, নট কাইয়ুম, কাইয়ুম তো না, এটা হচ্ছে কফ। তার মানে কয়্যুম। হুম, এই যে প্রত্যেকটা উচ্চারণ ধরে ধরে আমরা মুখস্থ করবো ইনশাল্লাহ। সো লং ওয়ে টু গো, বাট লেগে থাকেন, কেউ কখনো গিভ আপ করেন না। এই প্রবলেম, ওই প্রবলেম, এই সমস্যা, ওই সমস্যা, এটা করেন না, লেগে থাকেন। ইনশাল্লাহ আমরা একটা বছর যদি থাকি বা এক বছর একটু বেশি থাকে, যেমন আমার 4th ব্যাচ, আলহামদুলিল্লাহ ওরা অনেক দিন করছে, প্রায় 1.5 বছরের মতো। জানুয়ারিতে শুরু করেছিলাম, আমি এই গত মাসে শেষ করলাম এপ্রিলে। তার মানে অ্যারাউন্ড 13, 14, 15 মাসের মতো। তো তারা কিন্তু এখনো কন্টিনিউ করছে। মানে আমি আজকেই প্রথম যে তাদেরকে আমি ছাড়ছি, বুঝছি যে আপনারা আপনাদের মতো নিজেরা নিজেরা প্র্যাকটিস করেন। তো ওই জুমের ক্লাসে তারা ঢুকে নিজেরা নিজেরা করে। তো ওইখানে নিজেদের মধ্যে একজন লিডারশিপ হয়ে তারা পড়ায়, নিজেরা নিজেরা পড়ে। তো আমি আজ এই জাস্ট এই এই আজকের দিনটা তাদের প্রথম ডিসকানেক্টেড হলাম গত প্রায় 1.5 বছরে। তো আপনারা এভাবে চলতে থাকলে আপনাদেরও হয়তো এরকম 15 মাস 16 মাস যাওয়ার পরে আপনাদের একসময় আমি বলবো আপনারা নিজেরা করেন, আমি সরে যাই। তার আগ পর্যন্ত আমার সাথে থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি হায়াত দেয়, আমি যদি ফিরে আসি, আম, আরো আরো অনেক কিছু করব। আর এটা করতে করতে নতুন কিছু মাথায় আসলে সেটা নিয়েও করবো। হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে, দোয়া করবেন আমার জন্য। আপনারা জি সবাই সুস্থ থাকেন, এই দোয়া করি। Class. ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।